পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা প্রথম ভাষা তাদের কবিতা শিকার জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটাকে নিয়ে আজকে আলোচনা করব। মূলত আজকে যে শিকার কবিতাটির যে বিষয়টি আলোচনা করব সেটি যে অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নগুলি এখান থেকে আসে সেই প্রশ্নগুলির উত্তর একদম স্তবক ধরে ধরে আলোচনা করব। তবে প্রথমে তোমাদের বলে রাখি এই প্রশ্ন নির্বাচন উত্তর নির্বাচন পুরোটাই করেছেন উচ্চ মাধ্যমিকের বাংলা বিভাগের দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের পরম প্রিয় স্যার মাননীয় সনাতন মণ্ডল মহাশয় গদিবেড়ো SRCA বিদ্যালয়ের সেই স্বনামধন্য শিক্ষক মহাশয়ের সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনায় আসছি। শিকার কবিতাটি জীবনানন্দ দাশের লেখা, যার কলমের ছোঁয়ায় প্রকৃতির বহু অপরূপ চিত্রকল্প সৃষ্টি হয়েছে। উপমা ও চিত্রকল্প প্রয়োগে তার কবি প্রতিভা স্বতন্ত্রতার দাবি রাখে। এই শিকার কবিতায় সর্বত্র কাব্যিক নাটকীয়তার ছোঁয়া রেখে গেছেন কবি। প্রথমেই ছোট প্রশ্নের আলোচনা করার আগে তোমাদের ছোট্ট করে একটু সারাংশ বলে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কবিতাটি ছোট বড় 5টি স্তবকে এবং অসম 37টি পংক্তিতে লেখা। শিকার কবিতাটি আখ্যানধর্মী, কিন্তু আখ্যান অংশটি খুবই সংক্ষিপ্ত। অরণ্যের একটি ভোরের দৃশ্য কবিতার সূত্রপাত। যখন সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে অথচ রাতের একটি তারাও আকাশে জ্বলজ্বল করছে। সারা রাত দেশজ মানুষ শরীর উষ্ণ রাখার জন্য আগুন জেলে তাপ নিয়েছে, আর সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য ঘুরে বেরিয়েছে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে। ভোরের আলোয় তার সাবধানতার অবসান হয়েছে ভেবে সে যে মুহূর্তে সে নদীর জলে স্নান করতে নেমেছে সেই মুহূর্তে বোঝা গেছে চিতাবাঘিনীর চেয়েও সাংঘাতিক আততায়ীরা আত্মগোপন করেছিল এই অরণ্যে। নাগরিক সেই শিকারীর আচমকা গুলিতে প্রাণ হারিয়ে হরিণ তাদের ভোজ্যে পরিণত হয়েছে। এই ছিল শিকার কবিতার মূল বিষয়বস্তু। অসাধারণ নৈপুণ্যে, বর্ণ সচেতনতায় এবং অনুভূতির গাঢ়তায় কবি যে চিত্র অঙ্কন করেছেন, যদি কবিতাটিকে বারবার পড়া যায় তাহলে তা সহজেই এবং সবচেয়ে ভালো বোঝা যায়। এরপরে আমরা উত্তরে চলে আসি। প্রথমে কবিতাটির উৎস কি? উৎস বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেওয়া আছে। উত্তরগুলি হলো, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিনের সংখ্যায় শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এরপর 1351 বঙ্গাব্দে প্রকাশিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় এই কবিতাটি। তারপরে জীবনানন্দ দাশের শিকার কবিতাটি তৃতীয় কাব্যগ্রন্থ, তার নিজের কাব্যগ্রন্থ বনলতা সেন 1377 বঙ্গাব্দতে যেটি প্রকাশিত হয়েছিল সেখান থেকে গৃহীত হয়েছে। তাহলে এরকম প্রশ্ন এলে মূলত তোমরা মহাপৃথিবী বা বনলতা সেন যে কোনো একটা উত্তর লিখলেই তোমাদের পুরো নম্বর আসবে। যেহেতু কবিতাটি 5টি স্তবকে ভাগ করা হয়েছে, আমরা স্তবক অনুযায়ী পরপর প্রশ্নগুলি আলোচনা করে যাব। যদি মন দিয়ে শুনো তাহলে আমি আশা করি এখান থেকে আর কোনো ছোট প্রশ্নের উত্তর না পারা হওয়ার কথা নয়। উত্তরগুলিকে খাতায় লিখে নাও। কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথম স্তবক, শিকার কবিতার প্রথম লাইনেই বা শুরুতেই কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে ভোর। ভোর বলতে সকালে সূর্য ওঠার পূর্ব মুহূর্ত বা প্রত্যুষকাল, এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এই ভোরটি সরলতা, পবিত্রতা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ ঘটায়। দ্বিতীয় লাইনে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এখানে প্রশ্ন হচ্ছে যে কবি আকাশের রঙকে কার সাথে তুলনা করেছেন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল রঙের সাথে আকাশের রঙকে তুলনা করা হয়েছে। টিয়ার পালকের মতো সবুজ কি?
পেয়ারা ও নোনা গাছ, অর্থাৎ জঙ্গলে চারিদিকে পেয়ারা ও নোনা গাছের রং ছিল টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনও আকাশে রয়েছে। এখানে আকাশের তারাকে কোন কোন বিষয়ের সাথে তুলনা করা হয়েছে? জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় কবি তারাকে এখানে দুটি বিষয়ের সাথে তুলনা করেছেন। এক, না পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির সঙ্গে, আর দুই, তার নীল মদের গ্লাসে রাখা মিশরের সেই মানুষের বুকের থেকে বার করা মুক্তোর সঙ্গে। নেক্সট প্রশ্ন, হাজার হাজার বছর আগে কি হয়েছিল? না মিশরের মানুষই তার বুকের থেকে একটি মুক্তো নিয়ে কবির নীল মদের গ্লাসে রেখেছিল। এই স্তবকের শেষ প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। এখানে কোন তারার কথা বলা হয়েছে? না এখানে ধ্রুব তারার কথা বলা হয়েছে। চলে আসি দ্বিতীয় স্তবকে। হিমের রাতে শরীর রাখবার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? না সারা রাত মাঠে আগুন জ্বেলেছে দেশওয়ালিরা। শব্দের অর্থ কি? না শব্দের অর্থ গরম। দেশওয়ালিরা শীতের রাতের প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বেলেছিল। শুকনো অশ্বত্থ পাতা দিয়ে তারা আগুন জ্বালিয়েছিল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। এরূপ বলা হয়েছে কেন? না হিমের রাতে এই যে সরল শান্ত দেশওয়ালিরা জীবন সত্তাকে স্থায়ী রক্ষণের জন্য যে উজ্জ্বল আগুন জ্বেলেছিল, ক্রমশ সেই অশ্বত্থ পাতা তার শেষ নির্যাস দান করে বিকৃত ও মলিন হয়ে গেছে। অর্থাৎ ধীরে ধীরে সে পুড়েছে, তার চেহারার বদল ঘটেছে, দুমড়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কবি সেই অশ্বত্থ গাছের পাতাকে বর্ণনা করতে গিয়ে চরণটিকে ব্যবহার করেছেন। তারপরের লাইনে যাই, মোরগ ফুলের মতো লাল আগুন। এরূপ বলার কারণ কি, বা কেন এই প্রসঙ্গ এখানে এসেছে? দেশওয়ালিরা তাদের শরীরকে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল, তোমরা আগে জেনেছ। সেই আগুনের রূপকে বর্ণনা করতে গিয়ে কবি সূক্ষ্ম অনুভূতি গোচর একটি উপমা ব্যবহার করেছেন। আগুনের রং ছিল গ্রাম বাংলার অতি পরিচিত মোরগ ফুলের মতো লাল। আগুনের ধ্বংসাত্মক ভীষণকে সৌন্দর্যের অরূপে ব্যক্ত করেছেন কবি। আমরা চলে আসি তৃতীয় স্তবকে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই। আর কার সঙ্গে এই রঙের তুলনা করা হয়েছে? প্রথম উত্তর, দেশওয়ালিদের জ্বালানো আগুনের সাথে। তাহলে কেন তার রং কুমকুমের মতো নেই? দ্বিতীয় প্রশ্ন, রাত্রি শেষে জীবন সত্তায় দেশওয়ালিরা প্রকৃতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে যে আগুন জ্বেলেছিল, প্রথম প্রভাতে সূর্য প্রকাশের সাথে সাথে, অর্থাৎ যখন সূর্য উদিত হলো আকাশে, তার রং ম্লান হতে হতে ফিকে হতে শুরু করে। কবি সেই রংকে বোঝানোর জন্য চিত্রকল্প হিসাবে কুমকুমের মতো নেই আর বর্ণনা করেছেন। আগুন যখন তার সর্বশক্তি প্রয়োগ করে নিঃশেষ হয়ে যায়, তখন তার যেমন প্রজ্বলনের দ্যুতি থাকে না, তেমনি উজ্জ্বল প্রকাশও দুর্বল হয়ে পড়ে। কবি সেই বিষয়টিকে বোঝাতে গিয়ে এবং রূপের ব্যাখ্যা করতে গিয়ে কুমকুমের মতো নেই আর এই উদ্ধৃতিটি উপস্থাপন করেছেন। তার রং কিসের মতো হয়ে গেছে? না রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এই রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো এই কথাটি কেন এখানে বলা হয়েছে, বা এরূপ বলার কারণ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনের বছরের জন্য। সভ্যের বহু দূরে আদিবাসী দেশওয়ালিরা প্রাচীনত্বের চাহিদাকে ব্যবহার করে রাতের প্রহর শেষে শরীর উষ্ণ রাখার জন্য যে আগুন জ্বেলেছিল, মহাশক্তি সূর্যের আলোর প্রকাশের সাথে সাথে সেই লাল বর্ণের রঞ্জিত আগুন ক্রমশ ম্লান হতে থাকে। কবি সেই আগুনকে বিশ্লেষণ করতে গিয়ে রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার উপমাটি ব্যবহার করেছেন। যে শালিক শীতের রুক্ষতাকেও পরাভূত করে ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তার সেই ইচ্ছা, অর্থাৎ শালিকের ইচ্ছাটি ধূসর হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। কবি হারিয়ে যাওয়া আগুনের রঙকে
শালিকের বিবর্ণ ইচ্ছা বলতে চেয়েছেন। একমাত্র কবিই জানেন যে নিতান্ত রুগ্ন শালিকেরও একটা হৃদয় আছে, তার বিবর্ণ ইচ্ছাকে একমাত্র কবিই ছুঁতে পারেন। শুধু তিনিই জানেন যে ইচ্ছেরও একটা পাণ্ডু রং থাকে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। প্রশ্ন হচ্ছে, সবুজ ডানাটি কার? উত্তর, ময়ূরের। সকালের আকাশ ও বন কেমন রং নিয়েছে? উত্তর, ময়ূরের সবুজ নীল ডানার মতো। নেক্সট প্রশ্ন, ময়ূরের সবুজ নীল ডানার মতো কি ঝিলমিল করছে? না, উত্তর, শিশির স্নাত বন ও আকাশ। আমরা চলে আসি চতুর্থ স্তবকে। সারা রাত হরিণ কার আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে? চিতাবাঘিনীর থেকে। হরিণটি সারা রাত কোন বন থেকে কোন বনে ঘুরেছিল বা কোন কোন বনে ঘুরেছিল? সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরেছিল। মেহগনির মতো অন্ধকারে বলতে কি বোঝানো হয়েছে? না, এখানে গভীর অন্ধকারকে বোঝানো হয়েছে। মেহগনির গাছ তোমরা নিশ্চয়ই জানো ভীষণ কালো। এই কালো রঙের সাথে ঘন অন্ধকারের তুলনা করেছেন কবি। পরের প্রশ্ন, হরিণ কেন ভোরের জন্য অপেক্ষা করছিল? চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য। আসলে নক্ষত্রবিহীন অন্ধকারে সারা রাত সেই চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছে। ভোরের আলো ফুটতেই তার অজ্ঞাতবাস কেটেছে বলে কবি মনে করেছেন। এসেছে সে ভোরের আলোয় নেমে। সে বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? হরিণকে। ভোরে হরিণ কি খাচ্ছিল ও কেন খাচ্ছিল? প্রথম প্রশ্নের উত্তরে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল হরিণ। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, সুন্দর বাদামি হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে ঘন অন্ধকারে বনে বনে ঘুরে ঘুরে ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল। তাই সে ভোরের আলোয় সতেজ ঘাস খেয়ে তৃপ্ত হয়। এখানে ঘাসগুলিকে কার সাথে তুলনা করা হয়েছে? না, কচি বাতাপি লেবুর সাথে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হরিণটি কোথায় নেমে পড়ে? হরিণটি কোথায় নেমে পড়ে? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ। হরিণটি কেন নদীর জলে নেমেছিল? নিজের ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ বা আবেশ দেওয়ার জন্য, বিহল শরীরটাকে তরতাজা করার জন্য সে নদীর ঢেউয়ে নেমেছিল। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য বলতে কি বোঝানো হয়েছে? শিকার কবিতায় বর্ণিত দ্বিতীয় ভোর, মানে দ্বিতীয় দিনের ভোর নয়, কবিতায় বর্ণিত দ্বিতীয় ভোরে বাদামি হরিণ যখন সারা রাত নিজেকে বিপদমুক্ত করে বাঁচার আশ্বাস পেয়েছিল, কবিতার সেই জীবনবেদকে বোঝানোর জন্যই উদ্ধৃতাংশটি ব্যবহার করেছেন। মহানিশার অন্ধকার থেকে বাদামি হরিণ যখন নিজের জীবন শক্তি দিয়ে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে এবন থেকে ওবনে ঘুরে বেরিয়েছে, সেই নিশি অবসানে সুন্দর একটি ভোরের অপেক্ষা করছিল, যার মধ্যে অতৃপ্ত বাসনা ও উল্লাস পূরণ হবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। এখানে এরূপ বলা হয়েছে কেন? চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশ তার সমস্ত কাব্যজগতে অসংখ্য ইমেজ এবং উপমা ব্যবহার করেছেন। এখানেও কবি যখন কষ্ট জর্জরিত মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীর প্রথম আলো দেখে, তেমনি তমসাবৃত পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে সূর্যের প্রকাশ ঘটে, সেই ছবিটিকে আঁকতে চেয়েছেন। অর্থাৎ হিমের পরশে শীতার্তে রক্তে মাংসে গড়া জীবন কুঞ্চিত হয়। এখানে কুঞ্চিত জরায়ুর থেকে জীবনসত্তার উজ্জ্বলতা প্রকাশকে বোঝাতে চেয়েছেন, অন্ধকার দূরীভূত হওয়ার ঘটনাকে বোঝাতে চেয়েছেন। নীল আকাশের নিচে হরিণটি কেমনভাবে জেগে উঠেছিল? সূর্যের সোনার বর্ষার মতো। কবিতায় ভোরে পটভূমিতে উন্মুক্ত হরিণকে সূর্যের সোনা বর্ষার সাথে তুলনা করা হয়েছে। সারা রাত সমস্ত ক্লান্তি কাটিয়ে ভোরের আলোয় হরিণটি
উজ্জ্বল সূর্যালোকের মতো প্রাণবন্ত হয়ে ওঠাকে বোঝাতে এই উপমাটি ব্যবহার করেছেন। এই স্তবকের শেষ প্রশ্ন, সাহসে সাধে হরিণটি কি করতে চেয়েছিল? হরিণীর পর হরিণীকে চমক বা মুগ্ধ করার জন্য। শেষ স্তবক, পঞ্চম স্তবক, একটা অদ্ভুত শব্দ। শব্দের উৎস কি? প্রথম উত্তরে হরিণটি গুলিবিদ্ধ হওয়ার শব্দ বা বন্দুকের গুলির শব্দ। শব্দটিকে কেন অদ্ভুত বলে মনে হয়েছিল? শান্ত বন্য প্রকৃতির সঙ্গে বন্দুকের গুলির শব্দ একেবারে সামঞ্জস্যপূর্ণ ছিল না, তা ছিল সম্পূর্ণ অপরিচিত। এই শব্দটিকে অদ্ভুত প্রকৃতির বলে মনে হয়েছে কবির। এখানে একটু বড় করে যদি বলি তাহলে বলা যায়, চিতাবাহিনীর চেয়েও হিংস্র জন্তু যে দিনের আলোয় অসংকোচে দূর থেকে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে তা বোধহয় হরিণের জানা ছিল না। অরণ্যে কারোই বোধহয় তা জানা থাকার কথা নয়। সেই জন্যই শেষ স্তবকের প্রথম পংক্তি একটি অদ্ভুত শব্দ। নদীর জল কেমন বর্ণ ধারণ করেছিল? মচকা ফুলের পাপড়ির মতো লাল বর্ণ ধারণ করেছিল। মচকা ফুলের পাপড়ির মতো, মচকা ফুলের মতো নয়, উত্তর কিন্তু মচকা ফুলের পাপড়ির বর্ণের মতো। আগুন জ্বলল আবার, দ্বিতীয়বার আগুন জ্বলল কেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিমূঢ় যুগের নির্জন কবি জীবনানন্দ দাশ এই কবিতায় একদিকে বাংলার মোহময়ী প্রকৃতির সুন্দর এক বর্ণনা দিয়েছেন, তেমনি অন্যদিকে এই কবিতায় আমরা দেখি ভোরের এক সৌন্দর্য। হিমেল রাতে প্রাচীন অধিবাসী দেশওয়ালিরা জৈবিক চাহিদার কারণে নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য বাংলার অরণ্য ঘেঁষা উদাত্ত মাঠে আগুন জ্বেলেছে। যে আগুন ভীষণ হলেও কবিতা চিত্রে তা সৌন্দর্যময় হয়ে উঠেছে। অন্যদিকে ঠিক আরেকটি ভোরের বর্ণনায় কবি হতাশায়, বেদনায়, সভ্য মানুষের হিংস্রতা, আরণ্যক প্রকৃতির শান্তিকে কিভাবে বিঘ্নিত করে তার পরিচয় দিয়েছেন। হিংস্র মানুষের দল লোভ লালসায় সুস্থ অরণ্যের সুন্দর বাদামি হরিণকে খুন করেছে এবং তাদের লালসা প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য, হরিণের মাংস ভক্ষণ করার জন্য আবার আগুন জ্বেলেছে। যে আগুন শুধু বাহ্য বস্তুকেই দহন করেনি, মাংসকেই দহন করেনি, দগ্ধ করেছে মানব সভ্যতা। তাই যন্ত্রণাকাতর কবির আবার শব্দটি ব্যবহার করেছেন, যে আগুন জ্বলে হৃদয়ে। নক্ষত্রের নিচে কিসের বিছানা ছিল? ঘাসের বিছানা ছিল। ঘাসের বিছানায় বসে কিসের গল্প হচ্ছিল? পুরানো শিশির ভেজা গল্প হচ্ছিল। টেরিকাটা মানুষগুলির কাছে কি জিনিস ছিল? সিগারেট ও কয়েকটা বন্দুক। নিস্পন্দ নিরপরাধ ঘুম। শেষ লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নিরপরাধ ঘুম কেন? জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় শান্ত অরণ্য প্রকৃতির নিষ্পাপ এক হরিণ লোভী মানুষের দ্বারা গুলিবিদ্ধ হয়ে ঘুমের মধ্যে ঢলে পড়ল। তার কোনো অপরাধ ছিল না। কবি নির্মল পবিত্র হরিণের মৃত্যুকে নিষ্পন্দ নিরপরাধ বলেছেন। এলোমেলো কয়েকটা বন্দুক এরূপ বলা হয়েছে কেন বা কোন প্রসঙ্গে বলা হয়েছে? প্রকৃতির কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় মানুষের আদিম প্রবৃত্তি হিংস্রতাকে বোঝানোর জন্য প্রাণঘাতী যন্ত্রবিশেষ বন্দুকের কথা বলা হয়েছে। শেষে বলি, জীবনানন্দ যাদের আনন্দ দেন, জীবনানন্দ যাদের বিষণ্ণ করেন, এই কবিতা তাদের নতুন করে ভাবাবে। কারণ জীবনানন্দে আমরা যে রমণীয় স্ববিরোধিতা দেখি, গভীর অন্ধকারে ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, একথা বলার পরেও যিনি বিশ্বাস করেন শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, তার সেই স্ববিরোধিতার এক কাব্যিক সমীকরণ আমরা শিকার কবিতায় পাই। এটি কবিতার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করো।